আপনি শুনছেন রেডিও মিলন অডিও স্টোরি। শুরু হচ্ছে ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অপারেশন ওয়ারিস্তান, প্রথম পর্ব, চতুর্থ ভাগ। হেস্টিংস, ইন্ডিয়া, 2রা অক্টোবর, সকাল 10:30। সরি তনয়া, আমার কথায় রাগ করো না। নাসার পুরনো প্রসঙ্গ তোলা আমার উচিত হয়নি। জুজু কেমন আছে? ভালো। সুজাতাকে ট্রে হাতে ঢুকতে দেখে তনয়া চুপ করে গেছে। 2 কাপ ধুমায়িত আর্ল গ্রে চা টেবিলে নামিয়ে রাখল সুজাতা। তারপর চেম্বার থেকে বেরিয়ে গেল। চাটা খেয়ে নাও তনয়া, এই চায়ের অনেক দাম, নষ্ট হলে গায়ে লাগে, অনেক কষ্টের রোজগার। গ্রামের ছেলে তো, যতই টাকা রোজগার করি না কেন, বিদেশে ঘুরি না কেন, দামি বিদেশি গাড়ি কিনি না কেন, মনটা এখনো মাঝদিয়ার মধ্যবিত্ত বাড়ির ছেলের মতোই আছে। কোনো কিছু নষ্ট হতে দেখলে গায়ে লাগে। আচ্ছা তনয়া, তোমার সঙ্গে লুসির আলাপ আছে? না, আলাপ নেই। এতদিন মেঘনাদের সঙ্গে কাজ করছে তনয়া, কখনো সে তার স্ত্রীর প্রসঙ্গ তোলেনি। ওর এখন একটা ফোন আসবে, আমরা স্কাইপের মাধ্যমে ওয়েবক্যামে কথা বলবো, তুমি আলাপ করবে? ওয়েবক্যামে কথা? সেটা কি ঠিক হবে? রেকর্ড রয়ে যাবে তো কোথাও না কোথাও। আইপি অ্যাড্রেস বের করা যাবে ইজিলি। ও সব থাক। আমার ল্যাপটপের আইপি অ্যাড্রেস মাস্কিং করা আছে, লুসিরও তাই, প্রবলেম হবে না। তনয়া, দরজাটা বন্ধ করে দাও তো। হাই লুসি। গুড মর্নিং লাহিরি। ল্যাপটপের মনিটরে লুসির মুখ, কানে হেডফোন পরে জবাব দেয় মেঘনাদ। মর্নিং লুসি। তনয়া আজ আমার চেম্বারে রয়েছে, আলাপ করবে? হ্যাঁ ঠিক আছে, আমি হেডফোন খুলে স্পিকার অন করছি আর তনয়াকে আমার পাশে ডেকে নিচ্ছি। হাই তনয়া। হ্যালো। জুজু কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে। স্কুলে যাচ্ছে, খেলাধুলা করছে, বাঁদরামো করছে। দ্যাটস গুড। মাদর মাদরামি করবেই, তুমি আটকাতে পারবে না। গত দুদিনে তুমি প্রথম হাসলে লুসি। হ্যাঁ, রিভলভার থেকে ভয় পেয়েছিলাম, ওই ঘটনার পর থেকে না একটু শেকি হয়ে গেছি। কে রিভলভার দেখালো? সে প্রসঙ্গ এখন থাক। ডোনারের কি খবর? মেয়েটার কিছু হয়নি, বালাজি ওকে আনতে গেছে, আশা করছি বিকেলের মধ্যে চলে আসবে। হঠাৎ করে সাব-জিরো টেম্পারেচার থেকে 20 ডিগ্রিতে চলে আসার ফলে বডিতে কোনো এফেক্ট হয়েছে কিনা সেটা তনয়া দেখে নেবে। আমি মেডিকেল চেক আপ করে নেব, তারপর সোজা তোমার কাছে। কাইমেরা কাকে বলে জানো তনয়া? ক্যামেরা? সাউন্ড সিস্টেমে গন্ডগোল আছে নাকি? ক্যামেরা নয়, কাইমেরা। গ্রিক মাইথোলজিতে এই প্রাণীর কথা বলা আছে, যার মাথা সিংহের, শরীর ছাগলের আর লেজ সাপের। কাইমেরা মানে একই শরীরে 2 আলাদা প্রজাতির অবস্থান। তার মানে হাঁসজারু বা বকচ্ছপ এরা কাইমেরা? আবল তাবল নয় তনয়া, লুসি জেনেটিক্স নিয়ে কথা বলছে। ও সরি, বলো লুসি, আর তোমাকে বিরক্ত করব না। না না, আমি বিরক্ত হইনি। কাইমেরার প্রসঙ্গ উঠলেই লোকে লিটারেচার থেকে রেফারেন্স দেয়, তারা ভুলে যায় আমাদের চারপাশে অজস্র কাইমেরা ছড়িয়ে রয়েছে। দেখি তুমি কেমন বলতে পারো। জোর কলম গাছ। ব্যাং অন। আর কিছু? প্ল্যান্ট থেকে হিউম্যানে এসো। না না, মাথায় আসছে না। এটা তোমার পারা উচিত। জুজুর কথা ভাবো, যাদের শরীরে অন্যের ব্লাড গিয়েছে। একদম ঠিক, কারণ জুজুর শরীরে ব্লাড ডোনারের কোষ রয়ে গেছে। তাহলে অর্গান ট্রান্সপ্লান্টের রোগীরাও কাইমেরা? হ্যাঁ। প্রথমবার অর্গান ট্রান্সপ্লান্ট হয়েছিল? প্রথমাকে কাইমেরা বলেছি, তার অন্য কারণ আছে। তুমি মেঘনাদের কাছ থেকে জেনে নাও। আমার একটা ফোন এসেছে, একটু ধরে নি, তারপরে আবার অনলাইন হব। তনয়া, তুমি ডলির নাম শুনেছ? ডলি মানে সেই ফার্স্ট ক্লোন ভেড়া? হ্যাঁ, সেই ডলি। 1996 সালে এডিনবারা ইউনিভার্সিটিতে 3 বিজ্ঞানী মিলে ডলিকে তৈরি করেন। 2003 সালে ডলি মারা যায়। ডলি সম্পর্কে বলা হয় যে ল্যাবরেটরিতে তৈরি প্রথম স্তন্যপায়ী প্রাণী।
মানুষের স্তনের কোষ থেকে নিউক্লিয়ার ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে ডলিকে তৈরি করা হয়। শুনেছিলাম বটে। ম্যামারি টিস্যুর সেল থেকে ডলির জন্ম বলেই ডলির আবিষ্কর্তা ভেড়ার নাম রেখেছিলেন ডলি। আমেরিকার সিঙ্গার সং রাইটার এবং অভিনেত্রী ডলি পার্টন তার ব্রেস্ট সাইজের জন্য বিখ্যাত ছিলেন। গুড ট্রিভিয়া। বিজ্ঞানী হিসেবে তোমার মনে এই প্রশ্ন আসা উচিত ছিল যে একটা সেল লাইন থেকে আস্ত একটা ভেড়া তৈরি হলো কি করে? তাহলে কি ওটা টোটিপোটেন্ট স্টেম সেল ছিল? যে আদি মাতৃকোষ থেকে মাতৃগর্ভে সন্তানের সৃষ্টি হয়, সেই আদিকোষ থেকে কি ল্যাবরেটরিতেও মানুষ তৈরি সম্ভব? সাঁতরাগাছি, ইন্ডিয়া, 2রা অক্টোবর সকাল 11টা। যাক বাবা, আপদ গেল। জনহীন কামরার সিটে বসে সামনের সিটে পা তুলল লোকটা। আমি ভাবতেই পারিনি যে তুই আমাকে চিনতে পারবি। আমার খুব টেনশন হচ্ছিল তুই বালাজির সঙ্গে না চলে যাস। আমি কিন্তু এখনো তোমাকে চিনতে পারিনি। তোমার চেহারা তো বিস্তর বদলে গেছে, পোশাক আশাক সব অন্যরকম। হাইট আর গলার আওয়াজটা ছাড়া কিচ্ছু মিলছে না। বরং চেহারা আর হাবে ভাবে বালাজি অনেক বেশি বিশ্বাসযোগ্য। প্রয়োজনীয় কাগজপত্রও ছিল, তোমার কাছে তো কিচ্ছু নেই। তাহলে পালিয়ে এলি কেন? রামরাজাতলা স্টেশনে নেমে উল্টো মুখে ট্রেন ধর। পালিয়ে এলাম সিরিয়াস একটা কারণে। কারণ? কি কারণ? বালাজি আমাকে বলেছিল যে আমরা, অর্থাৎ অনাথ আশ্রমের ছেলেমেয়েরা অ্যাম্বুলেন্সে করে পিকনিক করতে গিয়েছিলাম। পিকনিক সেরে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়। আমি ছাড়া বাকি সবাই মরে গেছে। আমি বালাজিকে জিজ্ঞেস করলাম, ষষ্ঠী, কৃষ্ণা সবাই মারা গেছে? বালাজি বলল হ্যাঁ। কৃষ্ণা? কৃষ্ণা আবার কে? আচমকা প্রথমা লোকটাকে জড়িয়ে ধরল। এতক্ষণ 100% শিওর হলাম যে তুমি গণেশদা। কেন? কারণ রিল লাইফে কৃষ্ণা নামে কেউ কখনো ছিলই না। কোলাঘাটের অ্যাক্সিডেন্ট স্পট থেকে আমাকে উদ্ধার করে উমা নামে এক মহিলা তার বাড়ি নিয়ে গিয়েছিল। উমার বরের নাম কৃষ্ণকান্ত। ওরা আমাকে খেতে দেয়, নতুন পোশাক দেয়, কোলাঘাট থেকে ট্রেনের টিকিট কেটে ট্রেনে তুলে দেয়। কৃষ্ণর সঙ্গে উমার আকার যোগ করে কৃষ্ণা নামটা আমি বানিয়েছিলাম। বালাজি যখন বলল কৃষ্ণা মারা গেছে, তখন আমি নিশ্চিত হলাম যে এই লোকটা ভালো না। একইভাবে তুমি এখন বানানো নাম শুনে অবাক হয়ে বললে কৃষ্ণা আবার কে, আর আমি শিওর হলাম যে তুমি গণেশদা। বুঝলাম। রামরাজাতলা স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে। কেউ উঠল না, কেউ নামল না। একটু পরে ট্রেন ছাড়ল। শুধু বালাজি নয়, বাবাও বলেছে যে কৃষ্ণা মারা গেছে। যে মানুষটার কোনো অস্তিত্ব নেই, তাকে নিয়ে পরপর দুজন মিথ্যে কথা বলল কেন? অবশ্য অন্য একটা ব্যাপার নিয়েও আমার কনফিউশন আছে। সিটের ওপর লম্বা হয়ে শুয়ে চোখ বুজেছে গণেশ। বলে ফেল। দাসনগর স্টেশন এলো। হাওড়া ঢুকতে আরও মিনিট 15। তার মধ্যে তোর কনফিউশন কাটানো যায় কিনা দেখি। আমাকে 5 বছর ধরে ঘুম পাড়িয়ে কার কি লাভ? তার থেকেও বড় কথা, এত হাইটেক একটা ব্যাপার কলকাতায় হচ্ছে, সেটা কেউ জানতে পারছে না। কলকাতাতে নয়, তুই ঘুমিয়েছিলি খড়গপুরে। সারা পৃথিবীর অজান্তে ইনডিউসড হাইবারনেশনের কাজ করে চলেছে বিজ্ঞানী তনয়া মিত্র, তোর বাবার বেতনভুক কর্মচারী। অবশ্য তুই যাকে বাবা বলে ডাকিস, তাকে আমিও একদিন বাবা বলেই ডাকতাম। কিন্তু ওই লোকটার মতো খারাপ লোক পৃথিবীতে আর একটাও জন্ম হবে না। ক্রায়োনিক্সের মাধ্যমে বাচ্চাদের ক্রায়ো প্রিজার্ভ করার বা ঘুম পাড়িয়ে রাখার প্রকল্প তোর বাবা শুরু করেছিল আজ থেকে 5 বছর আগে। কি? আমাদের ক্রায়ো প্রিজার্ভ করা হয়েছিল? কেন? সে এক লম্বা গল্প। জানালা দিয়ে বাইরের দিকে তাকায় গণেশ। টিকিয়াপাড়া স্টেশনে ট্রেন দাঁড়িয়েছে। এরপরেই হাওড়া। বলো। মেঘনাথ আমাকে রিলাই করত, আমাকে ওর কার্যপদ্ধতি বলে ফেলেছিল। মেঘনাথ, তনয়া, লুসির গেম প্ল্যানের কথা ডিটেলে প্রথমাকে বলে গণেশ। শুধু একটা প্রসঙ্গ চেপে যায়, মেয়েটা একবারে এতটা নিতে পারবে না। কথায় কথায় কখন হাওড়া স্টেশন চলে এসেছে প্রথমা বা গণেশ কেউই খেয়াল করেনি। 14 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। চল, এবার নামতে হবে। হেস্টিংস, ইন্ডিয়া, 2রা অক্টোবর
সকাল 11টা। আমি ক্রায়োনিক্সের স্টুডেন্ট স্যার, জেনেটিক্স বুঝবো না। আমি তোমাকে এতদিন জানাইনি কারণ দরকার পড়েনি। কেরালা, কলকাতা এবং খড়গপুরের 3টে ইউনিটকে আমি একে অপরের থেকে আলাদা রেখেছি। আমি ছাড়া কেউ পুরো অপারেশনটা জানে না। আজ জানানোর সময় এসেছে। একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট পুরো ব্যাপারটাকে ডিসরাপ্ট করবে, আমি বরদাস্ত করতে পারছি না। সেই জন্যই জানানো। লুসি আর আমি তোমার সব ক্রায়োপ্রিজার্ভেশনের পার্টটা জানি। আমার অর্গান ফার্মিংয়ের ব্যাপারটা লুসি জানে। এবার তোমার জানার পালা। অর্গান ফার্মিং? এমন ভাব করছো যেন সাইফাই সিনেমার প্লট শুনছো। ব্যাপারটা অত জটিল নয়। আদি মাতৃকোষ বা স্টেম সেল 3 রকমের হয়। তার একটা টাইপ হলো টোটিপোটেন্ট স্টেম সেল, যেখানে একটা কোষ থেকে শরীরের সমস্ত রকমের কোষ তৈরি হয়। ও, বালাজির ফোন। দাঁড়ান, ধরে নি। বলো। স্যার, প্রথমবার সন্তান পেয়েছি। ওর সঙ্গে ট্রেনে সাঁতরাগাছি এসেছি। মেয়েটা বোধহয় আমাকে বিশ্বাস করতে পারেনি। হঠাৎ আমার হাত ছাড়িয়ে ট্রেনে উঠে পড়লো। তা তুমিও ওঠো। এমনিতেও তো গাড়ি খারাপ করে লেটে পৌঁছেছো। আমাকে আরপিএফ ধরেছিল স্যার। অনেক কষ্টে ছাড়া পেয়েছি, কিন্তু ট্রেনটা মিস হয়ে গেল যে। পুনো কোথায়? ও গাড়ি নিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে আসছে, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ল্যাপটপের পর্দায় একবার চোখ বুলিয়ে নিল মেঘনাদ। মেয়েটা ট্রেনেই আছে, হাওড়া স্টেশনে যাবে। তুমি আর বুনো ওদের আগে হাওড়া স্টেশনে পৌঁছতে চেষ্টা করো। এখন আর আমায় বিরক্ত করো না। হ্যাঁ, কি যেন বলছিলাম তো না? টোটিপোটেন্ট স্টেম সেল। স্টেম সেল চিকিৎসা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? জুজুর চিকিৎসা নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখেছিলাম। ক্রিস্টোফার রিভ, যিনি সুপারম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন, তিনি স্টেম সেল গবেষণার বিরাট পৃষ্ঠপোষক। ঘোড়ার পিঠ থেকে পড়ে শিরদাঁড়ায় চোট লাগার ফলে ওর 2টো পা বিকল হয়ে যায়। হুইল চেয়ারে বসে জীবনের শেষ দিনগুলোই তিনি স্টেম সেল থেরাপি এবং রিসার্চের হয়ে ওকালতি করে গেছেন। কেন করেছিলেন বলো তো? স্টেম সেল থেরাপির মাধ্যমে নানা রোগ সারানো সম্ভব। মডার্ন মেডিসিন যেসব রোগের চিকিৎসা করতে পারে না, স্টেম সেল থেরাপি এই চিকিৎসা করছে। ডায়াবেটিস, হার্টের রোগ, স্ট্রোক, এসব রোগের চিকিৎসা এইভাবে সম্ভব। আচ্ছা, এটা কি সত্যি? ভীষণভাবে সত্যি। আমি কর্ড ব্লাড ব্যাংক চালাই, আমার থেকে ভালো আর কে জানবে? স্টেম সেল রিসার্চ এখন এত দূর এগিয়ে গেছে যে ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে লিভার, লাং, হার্টের ভালভ। অর্গান রিপ্লেসমেন্টের জন্য আর ব্রেন ডেথ হয়ে যাওয়া ডোনারের দরকার পড়ছে না। এটাকেই কি অর্গান ফার্মিং বলা হচ্ছে? বাকি বিশ্ব একেই অর্গান ফার্মিং বলে জানে, কিন্তু আমি ডক্টর মেঘনাদ লাহিড়ী এই বিষয়ে বিশ্বের পায়োনিয়ার। আমার বরাবর মনে হতো এমন দিন আসবে যখন স্টেম সেলের চাহিদা এত বেড়ে যাবে যে যোগান দেওয়া যাবে না। হ্যাঁ, স্টেম সেলের উৎস তো 2-3টে: বোন ম্যারো, কর্ড ব্লাড, ফিটাস। ভ্রূণ হত্যা করে ফিটাসের স্টেম সেল নেওয়া আনএথিক্যাল এবং ইললিগাল। লুসির বাবা হুয়াং ইউ সাক কোরিয়াতে এমব্রায়োনিক স্টেম সেল রিসার্চ করতেন। ওকে অ্যাসিস্ট করতে করতে আমি একটা আইডিয়া পাই। কি আইডিয়া? ফিটাল স্টেম সেল নেওয়া বেআইনি বলে বিজ্ঞানীরা ঘুর পথে হাঁটছিলেন। গরুর ডিম্বাণু সংগ্রহ করে তার থেকে বের করে নিচ্ছিলেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো মাইক্রোচিপ, তাতেই প্রাণীর যাবতীয় প্রোগ্রামিং করা থাকে। তুমি মানুষ না ছাগল, মানুষ হলেও সাদা না রঙিন, চোখের মনির রং কালো না নীল, তোমার কি কি রোগ ভবিষ্যতে হবে সব ওই নিউক্লিয়াসে প্রোগ্রামিং করা আছে। সুতরাং নিউক্লিয়াস ছাড়া গরুর ডিম্বাণু ডিমের খোলা বই কিছু নয়। এবার বিজ্ঞানীরা মানুষের চামড়ার থেকে নিউক্লিয়াস বের করে নিলেন। তাহলে বিজ্ঞানীদের হাতে রইল কি? একটা ডিপ্রোগ্রাম ডিমের খোলা আর একটা নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে ডিপ্রোগ্রামড এগ সেলের সঙ্গে ফিউজ করা হলো। এর ফলে যে কোষ তৈরি হলো সেটি গুণগতভাবে 99% মানুষের, 1% গরুর। কোষটিকে ল্যাবরেটরিতে শক দিয়ে স্টিমুলেট করা হয় এবং এই কোষ নিজেকে বিভাজন করতে থাকে। অনেকবার বিভাজনের শেষে তৈরি হয় ব্লাস্টোসিস্ট। তার মানে খুব আর্লি স্টেজের ভ্রূণ, যার ডিএনএ আর মানুষের ডিএনএর মধ্যে মিল হলো 99%। এবং এইভাবেই ডলি তৈরি হয়েছিল। তাহলে এই ব্লাস্টোসিস্ট স্টেম সেল থেকে পাওয়া যায়, তাই তো? অনেকটাই তাই। লুসি তোমাকে বলেছে কাইমেরা কাকে বলে। যেটা বলেনি সেটা হলো আমি অলরেডি কাইমেরা তৈরি করে ফেলেছি। তার মানে কাইমেরা তাহলে সায়েন্স ফিকশনে সীমাবদ্ধ নেই, বাস্তবে তার অস্তিত্ব আছে। ডলি কাইমেরা, তাকে ক্লোন করা হয়েছিল 1996-এ। তার 2 বছর পরেই 1998-এ আমি মানুষ ক্লোন করে ফেলেছি। নিহাত সারা পৃথিবী জুড়ে মানুষ ক্লোনিং ব্যান্ড, তাই তোমরা এসব জানতে পারো না। তখন কি আপনি সাউথ কোরিয়ায়? হ্যাঁ,
আমার বস হুয়াং তখন কোরিয়ার ন্যাশনাল হিরো। স্টেম সেল ক্লোন করে কোরিয়ার ইকোনমিকে তরতর করে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইনফরমেশন টেকনোলজিতে জাপানের সুপ্রিমেসিকে ধাক্কা দিয়ে বায়োটেকনোলজিতে কোরিয়ার নাম উঠে আসছে। হুয়াংকে মিডিয়া আখ্যা দিয়েছে ইভাঞ্জেলিস্ট অফ বায়োটেকনোলজি নামে। 1989-এ হুয়াং পেপার পাবলিশ করে যে সে একটি গরু ক্লোন করেছে। সারা পৃথিবী রে করে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। যারা গবেষণার ঠিক ভুল দেখাশোনা করে তারা ওই পেপার ক্রস চেক করে দেখে যে সমস্ত ডেটা বানানো, ল্যাবের ছবি আর ডায়াগ্রাম সব বানানো। সব হুয়াং ন্যাশনাল হিরো থেকে ন্যাশনাল ভিলেন হয়ে যায়। সুজাতা খালি চায়ের কাপ নিয়ে গেল। হুয়াংয়ের সব গেল। একাডেমিক লাইনে চুরির দায়ে ধরা পড়লে বাকি জীবনে আর কিছু করা যায় না, কিচ্ছু না। হুয়াংয়ের সঙ্গে আমারও সম্মানহানি হলো। এদিকে আমি যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছি, অথচ মুখ বুজে থাকতে হচ্ছে। কারণ হুয়াংয়ের 2 নম্বরে ধরা পড়ার পরে আমি তামা তুলসী হাতে নিয়ে কথা বললেও আমার কথা কেউ বিশ্বাস করবে না। যেমন মানুষকে ক্রায়ো প্রিজার্ভ করার নো হাউ আবিষ্কার করা সত্ত্বেও তুমি কোথাও বলতে পারোনি। এই কারণেই আমি তোমার প্রতি সিম্প্যাথেটিক তনয়া। আমার কাজটা প্রপার ছিল, কিন্তু আপনার কাজটা ইল্লিগাল এবং আনএথিক্যাল। একদম ঠিক। আমি তখন খুব কনফিউজড, কি করব বুঝে উঠতে পারছি না। এই সময় আমার শাশুড়ি কিমের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। গতকালই এই ঘটনা একজন সাংবাদিককে বলছিলাম। মাল্টি অর্গান ফেলিয়ার নিয়ে ভেন্টিলেটরে 200 দিন বেঁচে থাকার পর অর্গানের অভাবে কিম মারা যায়। এই সময় আমি আর লুসি পাশাপাশি বসে দিন রাত এই নিয়ে আলোচনা করতাম। অবশেষে আমরা ঠিক করি রাষ্ট্রকে না জানিয়ে অর্গান ফার্মিং করব। সারা পৃথিবীতে অজস্র মানুষ প্রতিদিন অর্গান না পেয়ে মরে যাচ্ছে। আমি সাপ্লাই করতে পারি, কিন্তু রাষ্ট্র আটকে দিচ্ছে। সুতরাং আইনকে মারো গুলি, বড় লোকরা চিকিৎসা পাবে, পাক, কেউ তো পাবে। সব জিনিসগুলো খাপে খাপে বসতে আরম্ভ করলো। লুসি কেরালায় কিমের রিসাইকেল ক্লিনিকে ট্রান্সপ্লান্ট ইউনিটে কাজ করতে লাগলো। আমি কলকাতায় অর্গান ফার্মিং করতে লাগলাম। টাকা এলো এমন জায়গা থেকে যেখানে এথিক্স, মোরালিটি, লিগ্যাল সিস্টেম এইসবই অর্থহীন। আমি একের পর এক ডিজাইনার বেবি তৈরি করতে লাগলাম, কিন্তু আমাদের একটা জিনিসের অভাব ছিল। তুমি আশায় সেটাও পূরণ হলো। ক্রায়োপ্রিজার্ভেশন। হ্যাঁ, একদম ঠিক। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্ডিয়া, 2রা অক্টোবর সকাল 11টা। বিট্টু একটা লাল রঙের সেকেন্ড হ্যান্ড হ্যাচব্যাক চালাচ্ছে। এটা রকির সিলেকশন, কলকাতার সবচেয়ে কমন গাড়ি। রকি বুঝল গাড়ির বহিরাঙ্গ পুরনো হলেও ইঞ্জিন থেকে এসি, মিউজিক সিস্টেম থেকে জানালার কাঁচ সব বদলানো হয়েছে। কাঁচ বুলেট প্রুফ, কিন্তু টিন্টেড নয়। এসির তেজ প্রবল। পেছনের সিটে বসে রকি দেখল একটা পলিথিনের ব্যাগ রাখা। ব্যাগ খুলে দেখল তার অতি প্রিয় গ্লক আর একটা হাই এন্ড ট্যাব রাখা আছে, যেটি মোবাইলেরও কাজ করবে, যেমনটা সে চেয়েছিল আর কি। সিকিউরড কানেকশন, ব্র্যান্ড নিউ কানেকশন, বেনামি। তাছাড়া হটস্পট শিল্ড কনফিগার করা আছে আর নাম্বারটাও মাস্কিং করা আছে। এয়ার টাইম প্রোভাইডার কোম্পানির কাছে দার্জিলিংয়ের টাওয়ার লোকেশন আসছে। গুড। মিলিটারি প্রধান হিসেবে মোবাইল নম্বর বা ল্যান্ডলাইন নম্বর মাস্ক করা নিয়ে তার হাতে কলমে অভিজ্ঞতা আছে। কিভাবে যে কোনো নম্বরকে প্রাইভেট নম্বর বানিয়ে দেওয়া যায়, কিভাবে নিজের মোবাইল থেকে অন্য মোবাইলে ফোন করলে সেই মোবাইলের স্ক্রিনে শুধু কলিং শব্দটা দেখাবে, এসব তার বাঁয়ে হাতকা খেল। কেউ যদি গুগলে সার্চ দেয় হাউ টু মাস্ক মোবাইল নম্বর, তাহলে শয়ে শয়ে লিঙ্ক দেখায়। অবশ্য সেসবের বাইরেও নানান উপায় আছে, যার মাধ্যমে যে ফোন রিসিভ করছে তার স্ক্রিনে ভুল মোবাইল নম্বর দেখায় অথবা ভুল টাওয়ার লোকেশন দেখায়। এই ফোনটিতে শেষ কায়দায় মাস্কিং করা আছে, তবে ট্যাব আদতে একটা কম্পিউটার। রকি ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বা আইপি অ্যাড্রেস বের করে ফেলা যাবে। আইপি অ্যাড্রেস হলো মেশিনের ঠিকানা। ঠিকানা থেকে মালিকের নাম এবং অবস্থান বোঝা যায়, কিন্তু এই ট্যাবটা বেনামে কেনা। তাছাড়া আইপি অ্যাড্রেস মাস্ক করার জন্য অনেক সফটওয়্যার পাওয়া যায়। হটস্পট শিল্ড সেই রকমই একটা সফটওয়্যার।
বিট্টু বুদ্ধিমানের মতো সেটা এই ট্যাবে ডাউনলোড করে ট্যাব কনফিগার করে রেখেছে। এখন এই ট্যাব থেকে ফোন করলে বা ইন্টারনেট ঘাঁটলে কেউ বুঝতেও পারবে না রকি চৌধুরী কলকাতা শহরে বসে আছে। সামনে একটা পে ফোনের বুথ দেখতে পাচ্ছি। বিট্টু গাড়ি দাঁড় করিয়ে পার্স খুলে 5টা 1 টাকার মুদ্রা রকির হাতে ধরিয়ে দিল। পে ফোন থেকে মেঘনাদের মোবাইল নম্বর ডায়াল করে রকি। রিং হচ্ছে। রিং শুরু হতেই প্রথম কয়েনটা ফেলল রকি। মেঘনাদ ফোন তুলেছে। তাকে কথা বলার কোনো সুযোগ দিল না সে। অপূর্ব কুমার রায় বলছি। লুসি লাহিড়ী আপনার নাম্বার আমাকে দিয়েছেন। আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। সম্ভব নয়, আমি আপনাকে পাবলিক বুথ থেকে ফোন করছি। আপনি একটা সিকিউর মেল আইডি বলুন, আমি আপনাকে এনক্রিপ্টেড মেল করছি। ইয়েস, akray@gmail.com। রকি এইটুকুই চাইছিল, কাজ হয়ে গেছে। বুথের বাইরে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, বছর 10 বয়স, পরনে হাফ প্যান্ট, গোল গলা গেঞ্জি, হাতে ছোট্ট সাইজের একটা কাগজের পতাকা আর টিনের কৌটো। ভিখিরি নাকি? ছেলেটা এগিয়ে এসে রকির টি শার্টে গান্ধীজির মুখ আঁকা পতাকা সেফটি পিন দিয়ে আটকে দিয়ে হাত পাতল। এক ধাক্কায় ছোকরাকে রাস্তায় ফেলে টি শার্ট থেকে গান্ধীজির পতাকা ছিঁড়ে ফেলে রকি গাড়িতে উঠে বসে। রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া, 2রা অক্টোবর, সকাল 11:30। রাষ্ট্রপতি অরুণ চ্যাটার্জিকে ন্যাশনাল মিডিয়া নীরব যোদ্ধা বলে ডাকে। তারা বলে সাইলেন্ট ওয়ারিয়ার ইজ হিজ মিডল নেম। সেই অরুণ নীরব যোদ্ধা চ্যাটার্জির কাছে সকাল 11:30টার সময় দেখা করতে এসেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হরভজন সিং। হরভজন মৃদুভাষী, অক্সফোর্ডে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করা মানুষটি অকৃতদার, সারা জীবন পার্টির কাজে ব্যয় করেছেন। বিবিসি ওয়ার্ল্ড নিউজ থেকে ওয়ারিস্তানের খবরটা পিক আপ করেছে ভারতবর্ষের সমস্ত নিউজ চ্যানেল। ইংরেজি, হিন্দি এবং প্রতিটি রিজিয়নাল ল্যাঙ্গুয়েজের চ্যানেলে ক্লিপিংটা বারবার দেখানো হচ্ছে। নিউক্লিয়ার ওয়ারফেয়ারের গন্ধ পেয়ে ধর্মীয় চ্যানেলগুলো মৃত্যুনাশযোগ্য কিভাবে করতে হবে তার পদ্ধতি দেখাচ্ছে। গ্রহরত্নের দাম 30 গুণ বেড়ে গেছে। উকিল বোঝাচ্ছে কিভাবে উইল করে রাখলে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরেও সম্পত্তি বেদখল হবে না। ডাক্তাররা বোঝাচ্ছে নিউক্লিয়ার ওয়েপেন শরীরের কোন কোন অঙ্গে কি কি ক্ষতি করে। পরিবেশবিদরা বোঝাচ্ছে আগামী 100 বছরের জন্য ভারতবর্ষের আবহাওয়া কিভাবে বদলে যাবে। ট্রাভেল এজেন্টরা অন্য দেশের ভিসা জোগাড় করে দেওয়ার জন্য চড়া দাম হাঁকছে। সেন্সেক্স এক ধাক্কায় 400 সূচক পড়ে গেছে। ডলারের তুলনায় টাকার দাম তলানিতে ঠেকেছে। ছোট ছোট শহরে লুটপাট শুরু হয়েছে। লোকে ব্যাংক থেকে সব টাকা তুলে নেওয়ার চেষ্টা করছে। ব্যাংক টাকা দিতে পারছে না। ব্যাংকে গন্ডগোল, এটিএম ভাঙচুর, রাস্তাঘাট শুনশান, অনেক রাজ্যে অঘোষিত বন্ধ। এটি কনস্ট্রাকশন কোম্পানি মাটির তলায় বাংকার খোঁড়া শুরু করেছে। পারমাণবিক বিষ ঢুকতে পারবে না এমন বাংকার। 10 ফুট বাই 10 ফুট বাংকারের দাম কোটি টাকার আশেপাশে। টিভিতে খবরটা প্রথমবার টেলিকাস্ট হয়েছে মাত্র আধ ঘন্টা আগে। হরভজন সিংয়ের সঙ্গে এসেছেন ডিফেন্স মিনিস্টার অর্থাৎ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাকেশ জৈন, ইউনিয়ন ক্যাবিনেট মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেধা ধাবলকর এবং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স রেণুকা মান্ডি। রাষ্ট্রপতি ভবন মানে 340 কক্ষ বিশিষ্ট রাষ্ট্রপতির আবাসস্থল নয়। বাড়ি সংলগ্ন 320 একর জোড়া বিস্তীর্ণ এলাকাও রাষ্ট্রপতি ভবনের আওতার মধ্যে পড়ে, যার মধ্যে রয়েছে বিখ্যাত মুঘল গার্ডেন, রয়েছে অজস্র অফিস, স্টাফ ও সিকিউরিটি থাকার জায়গা। এই ভবনের স্থপতি এডউইন লুটিয়েন। 1912 সালে নির্মাণ কার্য শুরু হয়ে শেষ হয়েছিল 1929 সালে। স্থাপত্যটি এত বড় যে পুরোটা ঘুরে দেখতে বছর খানেক লেগে যায়। রেসিডেন্স উইংয়ে অরুণের অফিসে মেহগনি কাঠের বিশাল গোল টেবিল ঘিরে 3 পুরুষ ও 2 নারী বসে। পাশের ঘরে একাধিক আখাম্বা প্লাজমা টিভি চলছে। তাদের সামনে বসে উচ্চপদস্থ সরকারি কর্মচারী। তারা প্রোগ্রাম রেকর্ড করছে, নোট নিচ্ছে, ব্রিফ বানাচ্ছে। মাননীয় প্রেসিডেন্ট, এখন প্রোটোকলের সময় নয় মিস্টার প্রাইম মিনিস্টার, কাজের কথা সরাসরি বলুন। ওকে, ফার্স্ট থিং ফার্স্ট। রেণুকা, কন্ট্রোল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন ইচ অ্যান্ড এভরি স্টেট, এটা তোমার দায়িত্ব। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার সঙ্গে কথা বলো। রাইট নাও
মোটিভেট দেম, ক্যাজল দেম, থ্রেড দেম, ডু হোয়াট এভার ইউ উইশ। কিন্তু যে নৈরাজ্য ভারত জুড়ে গত আধ ঘন্টায় শুরু হয়েছে, আমি এটার শেষ দেখতে চাই বাই নেক্সট 2 hours। ক্লিয়ার? হ্যাঁ নয়, বলো হ্যাঁ। ক্যা রেনুকা বেটি, ডর লাগ রা হ্যায়? অরুণের হিন্দি বা ইংরেজি উচ্চারণ মিডিয়ার কাছে হাসি ঠাট্টার বিষয়। দীর্ঘদিন ধরে গৌবলয়ে রাজনীতি করে আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত থেকে 7 বার এলাহাবাদ থেকে ভোটে জিতে গত কয়েক দশক ধরে দিল্লির বাসিন্দা হয়েও তার হিন্দিতে বাংলার টান। তার জন্য উত্তরপ্রদেশের এক হিন্দি শিক্ষক রাখা হয়েছিল, যিনি জীবনে পশ্চিমবঙ্গের ধার মারাননি। 1 মাস পঠন পাঠনের শেষে মাস্টারজিকে মিডিয়া প্রশ্ন করেছিল, রাষ্ট্রপতিজি কা হিন্দি শিক্ষণ ক্যাসা চল রা হ্যায়? জবাবে মাস্টারজি মাথা নিচু করে বলেছিলেন, ভালো নয়, কিন্তু বাংলা ভাষা খুব সুইট। हम भी टैगोर का आँख का किरकिरी पढ़ रहा है, দারুণ উপন্যাস। আঁকা কিরকিরি মানে যে চোখের বালি, সেটা সাংবাদিকদের বুঝে নিতে হয়েছিল। অরুণের বাংলা উচ্চারণে হিন্দি বলার স্টাইল তার ট্রেডমার্ক হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ স্যার, আমি প্রেগনেন্ট। যদি সত্যি সত্যি ভারত পাকিস্তান যুদ্ধ বাঁধে, তাহলে আমার বাচ্চাটার কি হবে? নাই ভয়, হবে জয়। খুলে যাবে এই দ্বার, বারে বারে তোরে ফিরে পেতে হবে বিশ্বের অধিকার। রেনুকা ঝাড়খণ্ডের মেয়ে, কি বুঝলো কে জানে, হাত জোর করে ফেলল। আমি পারবো। ঠিক 2 ঘন্টার মাথায় আমি আপনার অফিসে রিপোর্ট পাঠাচ্ছি। বোকা মেয়ে, তোমাকে নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। উনি এই যুদ্ধের ক্যাপ্টেন। তোমার যাবতীয় রিপোর্টিং হবে PM অফিসে, আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। ইয়েস স্যার। মেধা, তোমার প্রগ্রেস কতদূর? আমি সাউথ ইস্ট এশিয়ার প্রতিটি দেশের প্রধানের সঙ্গে কথা বলেছি। আমার কাছে তাদের মেসেজের হার্ড কপি আছে। আমি এখান থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করব, জানিয়ে দেব সাউথ ইস্ট এশিয়ার কোনো দেশ ওয়ারিস্তানের সেনাপ্রধানের ওয়ার ক্রাইতে খুশি নয়। ফরগেট সাউথ ইস্ট এশিয়া, US আর UK কি বলছে? আমেরিকার প্রেসিডেন্ট নিজে ইলেকশনের কাজে ব্যস্ত। ওর অফিস থেকে বিবৃতি পাওয়া গেছে। সাদামাটা অফিসিয়াল কমেন্ট থেকে পরিষ্কার, CIA বা পেন্টাগনের র্যাডারে এমন কোনো ডেভেলপমেন্টের খবর ছিল না। দিস ইজ নিউজ টু দেম। ও বেটারা খুব বদ হয়, কাকে কখন লেজে খেলায় বোঝাই যায় না। কিছু বললেন স্যার? হ্যাঁ না। মেধা, ইংল্যান্ডের খবর কি? কনজারভেটিভ অ্যাজ ইউজুয়াল, ওয়েট অ্যান্ড ওয়াচ পদ্ধতি নিয়েছে। তবে এই কথাটা বলেছে যে নিউক্লিয়ার ওয়ারফেয়ারের চিক্কুর তোলা অন্যায়। তুমিও তাহলে যাও। বাই দ্য ওয়ে, তুমি কার কাছে অফিসিয়াল রিপোর্টিং এর পরে সাংবাদিক সম্মেলন করছো? রাষ্ট্রপতি ভবন থেকে বেরোচ্ছি না, আমি বেরোচ্ছি প্রাইম মিনিস্টার্স অফিস থেকে। রেসপেক্টেবল অরুণ সাইলেন্ট ওয়ারিয়ার চ্যাটার্জি। সাংবাদিক সম্মেলনটা সেরে ফেলো। USA, UK, ফ্রান্স, ইতালি এসব ডেভেলপড কান্ট্রির মন্তব্যগুলো আগে পড়বে, তারপর প্রতিবেশী রাষ্ট্রের, সবশেষে অন্যদের। ইয়েস স্যার। হরভজন ডিফেন্স মিনিস্টার রাকেশ জৈনের দিকে ঘুরে বসলেন। কি গেম প্ল্যান? ওয়ারিস্তানের ব্যাপারে আমার একটাই গেম প্ল্যান, কিল দেম বিফোর দে কিল ইউ। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি যেন না করি ভয়। ওয়ারিস্তান যদি অফিসিয়ালি আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে আমাদের অস্ত্র তুলে নিতেই হবে। কিন্তু সেটা হয়নি। ওয়ারিস্তানের নতুন সেনাপ্রধান ফাঁকা আওয়াজ দিয়েছেন। আমাদের এখন একটাই কাজ, চুপ করে বসে থাকা। রাকেশের মুখ দেখে বোঝা গেল সে অরুণের সিদ্ধান্তে অখুশি। এক্ষুনি যুদ্ধ শুরু করলে তার ভালো লাগতো। কিছু না বলে সে অফিস থেকে বেরিয়ে গেল। গোল টেবিলের দুদিকে এখন অরুণ আর হরভজন। দুজনে একসময় একই রাজনৈতিক দলের সহযোদ্ধা ছিলেন। পরস্পরকে খুব কাছ থেকে চেনেন অন্তত 40 বছর। আজ অরুণ রাষ্ট্রপতি হয়ে দলীয় সদস্যপদ ত্যাগ করেছেন। আজ হরভজন প্রধানমন্ত্রী হয়ে মিতভাষী ও গম্ভীর হয়েছেন। কিন্তু একসময় এই 2 রাজনৈতিক নেতার দস্যিপনাকে সবাই ভয় করত। দুজনের আড্ডায় অসংসদীয় শব্দের বন্যা বইত। মহিলা সংক্রান্ত বিষয়ে পাঞ্জাব দা পুত্র হরভজনের খ্যাতি ছিল পৃথিবী জোড়া। অরুণ অবশ্য চিরকাল এক নারীর প্রতি দায়বদ্ধ থেকেছেন। আজ যিনি দেশের ফার্স্ট লেডি। ইয়ে রেশমি জুলফে, ইয়ে শরবতি আঁখে, তুম মে দেখকর জি রহে হ্যায় সব কোই। প্লিজ অরুণ, ওটা সরবতি নয়, শরবতি। এইভাবে হিন্দির 12টা বাজাস না। তোর জন্যে ট্যাগোর সঙ্গই ঠিক আছে। অক্সফোর্ডে এই গানটা শুনেই তুই মায়া মালিককে পটিয়েছিলি না? সেটা পড়ুন, মার খাবি কিন্তু। কি কপাল দেখ,
এমন মেয়ে পছন্দ করলি যে না পারলি তাকে গিলতে, না পারলি উগ্রতে, বিয়েও করতে পারলি না, আবার ভুলতেও পারলি না। ব্যর্থ প্রেমের কঙ্কাল ঘাড়ে নিয়ে ব্যাচেলার হয়ে সারা জীবনটা কাটিয়ে দিলি। একটু চুপ করবি? দুজনে আর চোখে দেখে নিলেন সিকিউরিটির লোকেরা কত দূরে দাঁড়িয়ে। এখন আর কেউ কাউকে আপনি বলছেন না। হ্যাঁ রে, আনঅফিসিয়ালি যোগাযোগ আছে? থাকা সম্ভব? তাহলে অফিসিয়ালি যোগাযোগ করা যাক। বলুন স্যার। ভান্ডারি, ওয়ারিস্তানের প্রধানমন্ত্রীর অফিসে ফোন করো, বলো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কথা বলতে চান, আর ফোন সংক্রান্ত সমস্ত প্রোটোকল মেনটেন করো। ঘাড় নেড়ে ভান্ডারি বিদায় নিল। আর এক কর্মচারী এসে হরভজনের সামনে কয়েকটা পাতলা ফাইল রেখে গেল। ফাইলে চোখ বুলিয়ে নিলেন হরভজন। রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং কিছু জানে না, সিআইএ, পেন্টাগন, FBI, মোসাদ কেউ কিছুই জানে না। পুরোটাই তো হোক্স বলে মনে হচ্ছে। এক কর্মচারী চা নিয়ে এসেছে। মহার্ঘ বোন চায়নার কাপে চা ঢেলে দিল। অরুণ ব্রিটিশপন্থী, তিনি 1 চামচ চিনি দিয়ে দুধ ছাড়া চা খান। হরভজনের লাগে মশলা চা, দুধের পরিমাণ বেশি, চা নামমাত্র। ওটা চা না ওভালটিন? পছন্দ আপনা আপনা। দুজনেই চুপ করে গেলেন। একাধিক কর্মচারী এখন এই ঘরে ঢুকে পড়েছে। সবাই নিঃশব্দে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে টেবিলের চারিদিকে গোল হয়ে বসল। ভান্ডারি ফোন তুলল। হ্যালো। অত্যাধুনিক এই ফোনটিতে সমস্ত কথা রেকর্ড করা যায়। এছাড়াও ভয়েস মডিউলেশন বেসড একটি সফটওয়্যারও আছে। পরে অ্যানালিসিস করে বোঝা যায় বক্তা সত্যি বলছিল না মিথ্যে। হ্যালো, this is Abraham from Prime Minister's office in Waristan. This conversation is being recorded. I am handing over the line to respected Prime Minister. Hi, this is Bhandari. Same procedure is being carried over here. Thanks. হ্যালো মায়া। হ্যালো হরভজন। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনার দেশ আমার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে কেন? সরকার যুদ্ধ ঘোষণা করেনি, সেনা প্রধান কি বলল তাতে কি যায় আসে। তাছাড়া সেনা প্রধান তো এই কথাও বলেছে যে রাজুর আত্মগোপনের পেছনে ইন্ডিয়ার হাত আছে। সে দাবি নিয়ে আপনার বক্তব্য কি? হরভজন চুপ। অরুণ নিঃশব্দে মাথা নাড়লেন। আমি ওয়ারিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে বলছি, ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কোনো অভিপ্রায় আমার নেই। আমি শান্তি, মৈত্রী, একতায় বিশ্বাসী, ব্যবসা বাণিজ্য এবং শিল্প সংস্কৃতির আদান প্রদানে বিশ্বাসী। ধন্যবাদ মায়া। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে বলছি, এই দেশও শান্তি, মৈত্রী, একতায় বিশ্বাসী, ব্যবসা বাণিজ্য এবং শিল্প সংস্কৃতির আদান প্রদানে বিশ্বাসী। ধন্যবাদ। ভান্ডারির নেতৃত্বে কর্মচারীরা ঘর থেকে বেরিয়ে যায়। যা, তোর কাজ শুরু করে দে। আশা করি সন্ধ্যের মধ্যে দেশ জোড়াই বান্দরামি বন্ধ হবে। রাজুর পাস্ট হিস্ট্রি ঘেঁটে দেখা যাচ্ছে পড়াশুনো ক্লাস 5 পর্যন্ত। মা বাবাকে মার্ডার করে জুভেনাইল হোমে ছিল, সেইখানেই ড্রাগ পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। এখনও ড্রাগ কার্টেলের বড় মাথা। নিজেকে বাঁচাতে পলিটিক্সে ঢুকেছে। অশিক্ষিত, মাথা মোটা, গো গেটার, কানিং। এরা খুব সাংঘাতিক হয়। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, খুলে যাবে এই দ্বার, নাই নাই ভয়। হেস্টিংস, ইন্ডিয়া, 2রা অক্টোবর, সকাল 11:30। ক্রায়োপ্রিজারভেশন। একদম ঠিক। টেবিলে রাখা মোবাইলের সবুজ বোতাম টিপে স্পিকার ফোন অন করে মেঘনাদ। সাঁতরাগাছিতে হাত ফসকে পালিয়েছিল স্যার, হাওড়া স্টেশনে এসে পাকড়াও করেছি। গুড, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো। ফোন কেটে ল্যাপটপের দিকে এক ঝলক তাকিয়ে দেখল মেঘনাদ। ওয়েবক্যামের আইকন ব্লিঙ্ক করছে। লুসির ফোন এসেছে। হাই লুসি। হ্যালো মেঘনাদ। তনয়া, সব শুনে নিয়েছো? হ্যাঁ, মোটামুটি। ওকে মেঘনাদ, ডোনারকে তাড়াতাড়ি পাঠাও। হার্ট ট্রান্সপ্লান্টের সময় এগিয়ে আসছে। আই নিড দ্যাট গার্ল অ্যাসাপ। অচেনা নম্বর। হ্যালো, অপূর্ব কুমার রায় বলছি। লুসি লাহিড়ী আপনার নাম্বার আমাকে দিয়েছেন। ইশারায় মেঘনাদ তনয়াকে বেরিয়ে যেতে বলল। তনয়া চেম্বার থেকে বেরিয়ে গেল। আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে চাই। সম্ভব নয়।
আমি আপনাকে পাবলিক বুথ থেকে ফোন করছি। আপনি একটা সিকিউর মেল আইডি বলুন, আমি আপনাকে এনক্রিপ্টেড মেল করছি। Yes, akray@gmail.com। মেঘনাদ ল্যাপটপ থেকে লম্বা একটা এনক্রিপ্টেড মেল করল। শেষে লিখল, রিচ হাওড়া স্টেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তারপর হাই ব্যাক চেয়ারে বসে ল্যাপটপের মনিটরের দিকে তাকিয়ে রইল। এখন তাকে এখানেই বসে থাকতে হবে। হাওড়া, ইন্ডিয়া, 2রা অক্টোবর সকাল 11:30। ডান দিকে প্ল্যাটফর্ম, বাঁ দিকে রেল লাইন, তার ওদিকে 13 নম্বর প্ল্যাটফর্ম। ওই লাইনেও বোধহয় কোনো ট্রেন ঢুকছে। কিছু প্যাসেঞ্জার ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। 14 নম্বর প্ল্যাটফর্মেও সামান্য কিছু প্যাসেঞ্জার। প্রথমা সরে দাঁড়া, রানিং অনেক লোক উঠবে। হঠাৎ দুজন লোক বগির পেছনের দরজা দিয়ে লাফিয়ে উঠল। প্রথমা কিছু বলার অবস্থায় নেই। যে দুজন লোক ট্রেনে উঠেছে তাদের একজন প্রথমার চেনা, বালাজি। সে পেছন থেকে প্রথমাকে জাপটে ধরে মোবাইল বের করে কাউকে একটা ফোন করছে। সাঁতরাগাছিতে হাত ফসকে পালিয়েছিল স্যার, হাওড়া স্টেশনে এসে পাকড়াও করেছি। বুনো ছেলেটা বালাজির মতোই লম্বা আর পেশিবহুল। সে প্যান্টের পকেট থেকে সিরিঞ্জ বের করে প্রথমার হাতে ফোটাতে গেল। সিরিঞ্জে ভর্তি নীল রঙের তরল। গণেশ দরজা দিয়ে বাইরে তাকিয়েছিল। কামরার ভেতরের ধাক্কাধাক্কি সে টের পায়নি। প্রথমার চিৎকারে ঘুরে তাকালো। বালাজি ডান হাতে প্রথমাকে ধরে রেখে বাঁ হাত সামনের দিকে তাক করেছে। গণেশ, তুই? আমার আগেই আন্দাজ করা উচিত ছিল। প্রথমা দেখল তার নাকের ডগায় বালাজির বাঁ হাতে পুচকে একটা আগ্নেয়াস্ত্র। বুনো খুব একটা পোক্ত নয়, সিরিঞ্জ নিয়ে ইতস্তত করছে। কোথায় ফোটাবে বুঝতে পারছে না। হাত কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রথমা একসঙ্গে দুটো কাজ করল। ডান হাতটা প্রবল গতিতে নাড়তে লাগলো যাতে বুনো নিডল খুঁড়তে না পারে। পাশাপাশি মাথা ঝুঁকিয়ে বালাজির হাতে দিল এক কামড়। এত জোরে দাঁত ফোটালো যে মুখ ভরে গেল নোনতার রক্তের স্বাদে। প্রথমার গলা পেঁচিয়ে থাকা বালাজির ডান হাতটা আলগা হয়ে গেছে। এই সুযোগে গণেশ এগিয়ে এসে বালাজির হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিল। কিন্তু বালাজি তাতে দমবার পাত্র নয়। গণেশের পেট লক্ষ্য করে মারল সপাটে এক লাথি। লাথির অভিঘাতে রিভলভার পড়ল ট্রেনের কামরায়, আর গণেশ ছিটকে বেরিয়ে গেল 13 নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনে। 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকেরা একসঙ্গে চিৎকার করে উঠল। গণেশের কি হলো প্রথমার এই মুহূর্তে দেখার সময় নেই। সে বুনোর হাত থেকে সিরিঞ্জ কেড়ে নিয়ে তারই পিঠে সূচ গেঁথে দিল। সঙ্গে সঙ্গে বুনো যন্ত্রণায় চিৎকার করে উঠল। বালাজিও হাতের ক্ষত নিয়ে ব্যস্ত। দুজনকে কামরায় রেখে বাঁ দিকের দরজা দিয়ে ঝাঁপ মারল প্রথমা। 13 নম্বর প্ল্যাটফর্মের লোকেরা আবার চিৎকার করে উঠল। প্রথমা দেখল ভীষণ জোরে হর্ন দিতে দিতে ব্রেক কষেছে একটা মেল ট্রেন। তবে ব্রেক পুরোপুরি কাজ করার আগেই ট্রেনটা তাকে আর গণেশকে পিষে দেবে। ট্রেনটা মাত্র ফুট 10 দূরে। এতক্ষণ আপনি শুনছিলেন ডক্টর ইন্দ্রনীল সান্যালের উপন্যাস অপারেশন ওয়ারিস্তান, প্রথম পর্ব, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। প্রথমার চরিত্রে শ্রোতা, রকি চৌধুরীর ভূমিকায় শান্তম, ডক্টর মেঘনাদ লাহিড়ির চরিত্রে দীপঙ্কর, বালাজির ভূমিকায় মলয়, গণেশের চরিত্রে প্রদীপ্ত, সিন্টুর ভূমিকায় অপূর্ব, ডক্টর লুসি লাহিড়ি এবং তনয়া মিত্রের চরিত্রে সুনিতা, উমা এবং সুজাতার ভূমিকায় সঙ্গীতা, যশোধরার চরিত্রে মধুশ্রী, নিসিম গ্রিনবার্গের ভূমিকায় সায়ন, কৃষ্ণকান্তের চরিত্রে শঙ্কর, ষষ্ঠীর ভূমিকায় স্নেহাদ্রি, ড্রাইভার এবং অন্যান্য চরিত্রে সৌরভ, রাজু মণ্ডল এবং পাম্মি সিংয়ের ভূমিকায় শুভদীপ, রিনা সবজিওয়ালি এবং তাতিয়ানার চরিত্রে মধুরা, মায়া মালিকের ভূমিকায় অপরাজিতা, জিয়া চৌধুরীর চরিত্রে রীতি,
ডক্টর আমান মালিক এবং সাংবাদিকের ভূমিকায় শুভ্র কমল, প্রাইম মিনিস্টার হরভাজানের চরিত্রে সুব্রত, প্রেসিডেন্ট অরুণ চ্যাটার্জির ভূমিকায় দীপক, ডিফেন্স মিনিস্টার রাকেশ জৈনের চরিত্রে অরিন্দম, কিয়ারার ভূমিকায় মো, এজেন্টের চরিত্রে ইভান, গল্প পাঠে ব্রতদীপ, ইভান, শুভদীপ এবং সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আপনি শুনবেন এই উপন্যাসের অন্তিম পর্ব। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।